আমরা লাইভ। নমস্কার, সানন্দার ফেসবুক লাইভ সেশনে আরো একবার আপনাদের স্বাগত। আর আজকে আমরা আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যাকে পেয়েছি, অন্তত এই বাংলায় এই মুহূর্তে তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুই বাংলার অসম্ভব প্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়াদি, অনেক অনেক স্বাগত তোমাকে আমাদের সানন্দার ফেসবুক লাইভে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছো হ্যাঁ, বলো? আমি ভালো আছি। আর সত্যি বলতে আমি খুব একটা বেশি আমার লাইভে আসা হয়নি। ইনফ্যাক্ট আমার পেজ থেকেও আমি সেই সময়টা আসিনি। কিন্তু যখন শুনলাম সানন্দা, আর সানন্দার প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। তার কারণ ছোটবেলা থেকে বড় হয়েছি এই পত্রিকাটা মার হাতে দেখে। ঈদের সময়, পুজো বার্ষিকীতে সবসময় মা যখন দুপুরবেলা হয়তো রান্না করার ফাঁকে রেস্ট নিচ্ছে, বুকের উপরে হয় দেশ পত্রিকা নয় সানন্দা, সেগুলোই থাকতো। তো সানন্দা খুব কাছের মনে হয়, আমার আপন মনে হয়। একদমই। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য। তো প্রথমে যেটা জানতে চাইবো যে এই লকডাউন বা এই কঠিন সময় মানে কেমন ভাবে কাটালে এই কয়দিন? আহ, কাটালাম তো না, আসলে কেটে গেল আমার মনে হয়। কি করে কাটলো? কাটাতে হলো রাদার। হুম। হ্যাঁ, মানে প্রথম দিকে ভীষণ একটু আপসেট হয়ে পড়তাম। প্রথম দিকে একটা নতুন এক্সপেরিয়েন্স, তারপরে মাঝের সময়টা একটু আপসেট হয়ে পড়েছিলাম। তারপরে স্বাভাবিক, মানুষ ছাড়া, মানুষকে না দেখে আমরা মানুষ কি করে আমরা আমরা তো সমাজের অংশ, যত যাই বলি। মানুষের কোলাহল ছাড়া, কলরব ছাড়া আসলে মানুষ থাকতে পারে না। আমার কাছে সেটাই মনে হলো। আমি আহ, তারপরে যেটা হলো যে একটা সময় মানিয়ে নিলাম, এবং এখন যেটা হয়েছে, আমার না বাইরে বেরোতে আর একদম ভালো লাগে না। আমি একেবারেই মানে কি বলবো, বাড়ির আসবাবপত্রের মতো একটি কিছু হয়ে গেছি, মনে হচ্ছে আমি বাড়িতেই থাকি। আচ্ছা। আর এমনিতে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে মানে যেহেতু তুমি যে পেশায় আছো অভিনয়, সেখানে তো ভীষণভাবে মেনটেন করতে হয় নিজেকে। মানে জেনারেলি আমরা ধরে থাকি যে অভিনেত্রীরা ভীষণ ফিটনেস ফ্রিক হবেন এবং একদম জাঙ্ক ফুড খাবেন না। তো এমনি আমি জানতে চাইবো তোমার জেনারেলি রুটিনটা কিরকম থাকে খাওয়া দাওয়া এবং ফিটনেস এর ব্যাপারে, এবং লকডাউনে সেটা কতটা ঘেঁটে গেছে? উম, আমি খুবই রুটিন করে কিছু খাই না, আমি কিন্তু সবকিছু খাই। আম, হুম। আমি প্রচুর খেতে ভালোবাসি। ইনফ্যাক্ট না খেলে আমার অনেক সময় হয় যে আমার মাথায় কাজ করে না। আচ্ছা। তারপরে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে লকডাউনের সময় একটু পরিমিতি আমরা সকলেই, আমার মনে হয় কম বেশি আমরা সকলেই এনেছিলাম। আম, কি করে আসলে ব্যালেন্স ফুডটা আমরা অল্প খাবারের ভেতর দিয়ে খাবো। কারণ তখন আহ, একটি অনিশ্চয়তা ছিল যে সামনে কি দিন আসছে, কেমন সময় আসছে, বাড়িতে যা কিছু আছে সেটা দিয়ে সকলে মিলে, ফ্যামিলি সবাই মিলে সার্ভাইভ করতে পারবো কিনা, সেই একটি বিষয় ছিল। আর একটি বিষয় ছিল যে তখন আসলে আমরা বুঝতে পারছিলাম যে যারা আমরা, আমাদের একটু নিম্ন আয়ের লোকেরা যারা আছেন, বা যারা একটু ব্যালেন্স করে সবাই চলে, বা অথবা নিম্ন আয়ের লোকেরা, তারা তাদের কষ্টটা বা তাদের জায়গা থেকে চিন্তা করেও আসলে খাবার দাবারে সবকিছুতেই একটু পরিমিতি বোধ আনার চেষ্টা করেছি। একদমই। আর এমনিতে তুমি তো রান্না করতেও ভালোবাসো, মানে আমি যতদূর জানি। আমি খুব খেতে ভালোবাসি। একদম না? আজকে আমার আচ্ছা। বাড়িতে আমার ছোট বোন আহ কোরিয়ান হুম। ফুড রান্না করছে। ও ভীষণ ভালো শেফ, আচ্ছা। ভীষণ ভালো ওকে। কোরিয়ান রান্না করে। বাহ! মানে আমি জাস্ট ক্যামেরাটা ঘোরালেই দেখা যাবে যে আমার টেবিলটা এখন আ খুব সুন্দর করে হ্যাঁ। সাজানো, এবং সমস্ত আনইউজুয়াল খাবার দাবার ও রান্না করে। এবং সত্যি মানে আমরা যে লকডাউনে বা কোথাও যেতে পারছি না বাইরে খাবার খেতে, হুম। সেটা আমাদের বাড়িতে বসে ও একেবারে পুষিয়ে আমাদের যাচ্ছে দুঃখটা। পুরোটা পুষিয়ে দিচ্ছে। যেমন আমি আজকে কোরিয়ান রান্না হচ্ছে, আবার একটু রান্না হচ্ছে, আহ, ও একটু থাইও রান্না করছে সাথে। তো এইভাবে করে আসলে ঘরের ভেতরেই আনন্দটা নেওয়ার চেষ্টা করি, যতটুকু মজা করা যায় সেটাই করছি। আর একদমই। আমি আর খুব ভালো রান্না করতে পারি না, লকডাউনের কথা দুই একবার রান্না করেছি। আমার মা ভীষণ ভালো রান্না করেন। তো আচ্ছা। যেটা হয়েছে যে আমাদের দেশে ভর্তা হয়, হ্যাঁ, সেটা আসলে কলকাতায় সেই প্রচলনটা একটু কম। আমাদের দেশে দর্শকরা সেটা বলতে পারবে। উম, একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, মামুনি, হ্যাঁ, একদমই। মামুনি একটু ক্লিওকে নিবে। আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, মানে আমাদের সবচেয়ে আচ্ছা। ছোট বোন, সে হচ্ছে রিট্রিভার। ওকে।
ও এসে ওকে। যখনই আমি কোনো কাজে বসবো বা কিছু করবো, সে সারাক্ষণ কু কু করে খুব দুষ্টুমি করবে, সে সেটাই করছে, আমাকে সে এখন হাত দিয়ে শুধু ডাকছে। তো আমি তো আড্ডাটা মিস করতে চাই না। যেটা বলছিলাম, মা খুব হুম ভালো, হুম যেটা আমরা কলকাতায় হুম বাটা বলি, হ্যাঁ, মা ভীষণ ভালো ভর্তাগুলো বানায়, যেগুলো আমরা ভাতের সাথে আচ্ছা। খাই। হুম নানান রকম, সেটা কালো জিরে ভর্তা হয়, সেটা হয় হচ্ছে কচু ভর্তা হয়, সেটা হয় নানান রকমের পাতা বাটা, সেটা হয় শুটকি ভর্তা। আমি জানি অনেকে শুটকি শুনে মুখ কুচকবে, কিন্তু আমার ভীষণ প্রিয় শুটকি। না এই না, ভালো শুটকিটা তো রান্না আরো হলে আছে। অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে খেতে যদি ভালো রান্না হয়। হুম। আর মা ভীষণ ভালো মরিচ বাটা বলে একটি জিনিস আছে, মা সেই ভর্তাটা করে এবং বউখুদি রান্না করে। তো মা আমাদেরকে আসলে আমি নিজেও ভাবি যে আমাদের মাদের কাছ থেকে যে আমরা এই বিষয়গুলো শিখে রাখছি না, পরে আমরা আসলে কি করব। আমি আজকে খাবার টেবিলে আমার বোনকে বলছিলাম যে, কান্তা, আমি আমরা তো এগুলো কিছু শিখে রাখছি না। এই যে মা এখন খাওয়াচ্ছেন, তারপর চাপড়ি বলে একটা জিনিস, সেটা খাওয়াচ্ছেন মা। খুব ইন্টারেস্টিং আমাদের বাংলাদেশের যা যা বা গ্রাম বাংলারও অনেক ইন্টারেস্টিং হুম। কিছু খাবার আছে, যেগুলো আসলে আমরা সহজে কেউ, আমরা এই প্রজন্মের মানুষরা জানেই না। তো তারপর পিঠের কথাও কিন্তু বলতে গেলে সেরকম। তো মা লকডাউনে এগুলো টুকটাক আমাদেরকে করে খাইয়েছে। তো আজকে আমি মাকে, কান্তাকে বলছে, কান্তা এগুলো একটু শিখে রাখো, আমার তো এগুলো আমরা যেন পারি খেতে। তো ও খুব ভালো রান্না করে, আমার ছোট বোন। ও দারুণ রান্না করে, ও সব পারে। কিন্তু সত্যি মারা যেভাবে পরিবেশন করে বা মা যেভাবে করেন, সেদিন আমাদের এখানে মুহররমের মাস চলছে। তো মুহররমের সময় একটা খিচুড়ি রান্না হয়, ভীষণ ভালো একটা, একটু মানে এরকম আমার মুখে জল চলে আসছে। ভীষণ ভালো একটা খিচুড়ি রান্না হয়, জানো তো। সেটা না, মায়ের হাতেরটা অপূর্ব। সেটা পুরো ঘি ছড়িয়ে একটু পেঁয়াজের বেরেস্তা করে, এটা অনবদ্য খেতে। তো এইগুলো খাবার খুব বাড়িতে বসে বসে সেগুলো আসলে এক্সপ্লোর করছি। বাহ, মানে কিছু ভালো দিক আছে লকডাউনের, এত এত হ্যাঁ, খারাপ কিছু এত ভালো দিক নেগেটিভিটির আছে, যেটা মধ্যেও। যে অবশ্যই অবশ্যই, যেটা আমি মনে করি যে আমি তো, আমাদের কাজের ধরনটাই এমন যে আসলে পরিবারের সময়টা তেমন একটা হুম, একদম। দিতে পারি না। তো এই যে হুম। আমরা সকলে মিলে বাড়িতে এত কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, ছোটবেলার কথা, নানান মানুষের আমাদের পরিবারের সবার নানান রকম ক্রাইসিস, সেগুলো যে সব শেয়ার করছি, ভাগাভাগি করছি, এই দিকগুলো আছে। এবং পরিবার যে অনেক বড় স্ট্রেংথ, সেটা নতুন করে আবার বুঝতে পেরেছি আমি। আমার মনে হয় আমার মতো করে সবাই সেভাবেই ভাবছে, সেটাই হয় আসলে। আর আম, আমার মনে হয় বন্ডিংটা খুব ভালো হয়, বোঝাপড়া একদম। পরিবারে, হুম। স্বামী স্ত্রীর ভেতরে, অথবা পরিবারের শাশুড়ি বউয়ের ভেতরে, অথবা সন্তানদের সাথে মায়ের যে দূরত্বটা, মাকে যে সময় দিতে পারছি না, পারতাম না আমরা। অবশ্য হুম। আমার মাও আমাদেরকে সময় দিতে পারে না, মা একটা স্কুলে আছেন মা। আচ্ছা। সেই হুম। কারণে আমরা মাকে পেয়েছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মজার বিষয়, যে আমরা মাকে ফুল টাইম পেয়ে নিয়েছি। আমরা সবসময় আমাদের হলিডে গুলো আমরা ডিজাইন করি হচ্ছিল যখন আমার মা পারবে, মায়ের স্কুল ছুটি হয়। তো আমার মা আইএসডি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের কর্মরত আছে। তো ওখানে আচ্ছা। যখন আমি, মানে মায়ের সময় করে কিন্তু আমি শুটিং শিডিউল করি, সেটা কিন্তু অনেকেই জানে না। আমি কিন্তু আমার ওকে। মায়ের যখন মানে আমার মায়ের যখন হলিডে থাকে, সেই হুম। মতো করে আমরা হলিডেটা প্ল্যান করি। সেজন্য আমাকে যত শুটিং কাট করতে হয় আমি কিন্তু কাট করব। আমার ছোট বোনের যা কাজ আছে সেটা বাদ দিতে হয়, আমরা বাদ দেব। তো সেরকম করে প্ল্যান করা। তো এই সময়টা আমরা মাকে একদম কোয়ালিটি টাইম পেয়ে গেছি মার। একদমই, একদমই। আর এমনিতে আমরা এত এই লকডাউনে মন ভালো রাখার কথা বলছি যে ভীষণ একঘেয়েমি, ভীষণ বোরডম, সবার মন খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাকে দেখলেই একটা মানে পজিটিভ ফিলিং আসে, একটা পজিটিভ ভাইব আসে, এত হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ। তো তোমার পজিটিভিটির উৎসটা কি? মানে তুমি কিভাবে নিজেকে পজিটিভ রাখো? আম দেখো, সব রকমের সবকিছু তো হবেই না। সবকিছুই থাকবে। আর আমরা যে কাজ করি, আমাদের কাজের সাথে প্যাকেজে অনেক কিছু আসে। ভালোবাসা যেমন পাই, বিড়ম্বনাও প্রচুর পাই। গালমন্দও শুনতে হয়, কম নয়। কিন্তু প্রথম প্রথম খুব খারাপ লাগতো। এখন সেটা না ঠিক হয়ে গেছে। এখন ভেবে নিচ্ছি যে আসলে আমার কাজটাই আসল, কাজটা করে যেতে হবে, ভালো থাকতে হবে। দেয়ার ইজ ওয়ান লাইফ টু লিভ। তো জীবনের সমান সবাইকেই বাঁচতে হবে, সেটা আমি আমার ভক্ত দর্শকদেরকেও সবসময় বলি। জীবনের সমান চুমুক দিতে পারতে হবে। একদমই। আর এমনিতে এই কদিনে অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে তুমি অনেক কাজ করেছো।
বাংলাদেশে, তো সেগুলো নিয়ে যদি একটু বলো। অ্যানিমেল ওয়েলফেয়ার আসলে কি, আমি নিজে ভীষণ প্রাণী বান্ধব, মানে আমি হুম ভালোবাসি হুম গাছপালা হুম এবং হুম প্রকৃতি এবং প্রাণী আমার ভীষণ একটি দুর্বলতম স্থান। তো আমি সবসময় ভালোবাসি, কিন্তু এই লকডাউনে যেমন আমি একটু খেয়াল করেছি যে আমি দূর থেকে আসলে সরাসরি কোনো কিছুর সঙ্গে আমি জড়িত নেই, কিন্তু সমস্ত যেসব কি বলবো অন্যান্য যেই ইগুলো আছে, ইনস্টিটিউট গুলো আছে, তাদের সাথে আমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাদের সাথে আমি জড়িত আছি। তাদেরকে একরকমের সাহায্য বা তাদেরকে একরকমের সাপোর্ট দেওয়ার আমি চেষ্টা করি। আর নিজেও পার্সোনালি এবার যেটা হয়েছে যে হ্যাঁ, লকডাউনে আমি একটু বেরিয়ে গেছিলাম, কারণ আমি দেখছিলাম যে আমার বাড়ির যে রিট্রিভার বাচ্চাটা, ও হুম। ঘুমোচ্ছে না রাতের বেলা। তো রাতের বেলা দেখছি প্রচুর কুকুর, মানে আমি ওদেরকে আসলে স্ট্রিট ডগ বলি না, আমি ওদেরকে ফ্রি ডগ বলি। তো ওরা প্রচুর কান্নাকাটি করছে, তো আমি বুঝতে পারলাম যে ও কেন ঘুমোচ্ছে না, ওখানে কান্নাকাটি হচ্ছে। এতে না আসলে যারা মানে অ্যানিমেল লাভার, তারা ভীষণ রকম অ্যাটাচড হয়, তারা ফিল করে অ্যাটাচ, তো অ্যাটাচমেন্ট ফিল করে। তো আমি তারপরের দিন আসলে কিছু না ভেবেই মাস্ক টাস্ক পরে সবকিছু নিয়ে বাড়িতে আমি নাগাড়ে তখন খাবার রেডি করেছি তাদের জন্য, যতটুকু পেরেছি। খুবই রিস্কি ছিল, কিন্তু আমি আমার বাড়ির যে হেল্পিং হ্যান্ড, সাহায্যকারী যে মেয়েটি আছে, ওকে নিয়ে দুজন মিলে আমরা আসলে রাস্তায় বেরিয়ে গেছিলাম। এটা আমাদের দুপুর 2টোর থেকে আমরা শুরু করতাম। প্রতিদিন আমি প্রায় কোনো কোনো দিন 60টার মতো মানে রাস্তার বাচ্চাদেরকে আমি খাইয়েছি, কিন্তু বাহ। আম, তারপর একটা সময় গিয়ে আর পারিনি। ভীষণ রকম আমার মা রিস্কে পড়ে যাবে, যেহেতু উনি মার একটু ব্লাড প্রেশারের সমস্যা আছে। তো সেই সব ভেবে আর পরে বেরোনো হয়নি, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে দূর থেকে বা যেমন করে হোক। তো তারপর যখন লকডাউনটা খুলে গেল, কারণ তারা আসলে রাস্তার আহ, যে চারপে সারমে ওরা ঘোরে, তারা আসলে সবসময় আমি বলি যে তারা কিন্তু বনেও থাকতে পারে না, শিকার করে খাবার খেতে পারে না। এটা মানুষের প্রাচীনতম বন্ধু। তারা, তাদের ছাড়া মানে সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত এখনো অবধি, মানে তারাই সবচেয়ে প্রাচীনতম বিশ্বস্ত বন্ধু। তো তাদের দেখভাল করা আসলে আমাদের দায়িত্ব। সমাজ তো শুধু মানুষকে নিয়ে না, সমাজ তো আসলে সমাজের ভেতরে আমাদের প্রকৃতি আছে, আমাদের গাছপালা আছে, আমাদের সবুজ আছে, আমাদের চারপেয়ে এই সারমেয়রা আছে, বেড়াল কুকুর, সবাইকে নিয়েই আসলে আমাদের সবকিছু। তো মানুষের জন্য শুধু আসলে ভাবাটা, প্রত্যেকটি লিভিং বিং আসলে খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমি সবসময় সেগুলো টুকটাক করি, কিন্তু খুব বড় করে বলবার মতন কিছু নয়। আমি ভালোবাসি, আমি জানি আমার মতন এরকম অনেকেই আছে, অনেক কর্মীরাও আছেন, তারা ভীষণ ভালো কাজ করেন। তাদেরকে আমি খুব সাধুবাদ জানাই। এটা কলকাতাতেও আছে আমি জানি, তারা খুবই একদমই সচেতন। এই তো আমরাও চেষ্টা করছি মানুষ যেন আরেকটু সচেতন হয়। একদমই। আচ্ছা, ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু অসংখ্য কমেন্টস এসছে। আমি এত কমেন্টস আমি পড়তে পারবো না, আমি কয়েকটা একটু বলছি। সৌম্য চক্রবর্তী বলছেন, আপনার অভিনয় আমার খুব প্রিয়, ভালো থাকবেন। আহ ইভা বসু বলছেন, শুভ সন্ধ্যা, প্রিয় অভিনেত্রীকে অনেক শুভেচ্ছা। নাদিম হাসান অনন্ত জানতে চাইছেন, নতুন মুভি নিয়ে কি কিছু ভাবছেন? আহ নতুন কাজ তো মনে ছবি, হয় শুরু করে দিয়েছো, কিন্তু আহ, সেটা না বলা না যাবে কিনা কাজ, আমি জানি না, তো যেটুকু কাজ বলা খুব যায়। টুকটাক করে শুরু করেছি আসলে, খুব বলবার মতন কিছু নয়। আর এই সময়টাতে তো আসলে আহ, আমাদেরকে, আমরা যে কাজটা করি সেটার জন্য আসলে আমাদেরকে আরো অনেক বেশি অপেক্ষা করতে হবে। লোকে মাস্ক পরে, গ্লাভস পরে তার নিজের বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাইরে কাজের জন্য বেরোতে পারে, অর্থ উপার্জনের জন্য বেরোতে পারে, বেসিকটার জন্য বেরোতে পারে, কিন্তু সিনেমা হলে নিশ্চয়ই লোক এখন গ্লাভস পরে বা মাস্ক পরে সেটা যাবে না। তো সেক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি যারা আমরা বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করি। আহ, কিন্তু আমরা ঘরে থেকে আসলে কিছু না করাটাও আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় বিষয়। যেমন আমি প্রচুর ছবি দেখেছি, এটা তো আমার আসলে এটা হোমওয়ার্কের এটা আমি ভিতরে। জিজ্ঞেস করতাম যে লকডাউনে কি কি দেখলে তুমি, এটা আমি জিজ্ঞেস করতামই। ভীষণ ভীষণ অনেক কিছু দেখেছি, মানে আমি সবকিছুই দেখি, ভীষণ ছবি দেখি। আর তো সব
দেশ বিদেশের নানান রকমের ছবি দেখলাম। আর কাজটা আরেকটু বাদে আমরা শুরু করব ফুলফিলমেন্টলি, টুকটাক শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে একটু বেটার, খুব ভালো করে, বেশ ভালো করে সামলেছে। কিন্তু কাজের জন্য আমাদের যে কাজের প্রক্রিয়া, মানে আমাদের ফিল্মের একটা ইউনিটে আসলে 60-70 জনের নিচে সম্ভব না। যে কস্টিউম দেখবে, যে মেকআপ করবে, সে তো খুব ক্লোজ একটা মানে কন্ট্যাক্ট হয়, হেয়ার ড্রেসার। তো এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব নয়, সেজন্য আমরা অপেক্ষা করছি, আশা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক হবে। ঠিক না হলেও আমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা অন্যরকম কিছু একটা ভাবনা বের করব, যেটা থেকে আমরা আসলে কাজটা শুরু করতে পারি। একদমই। শুভদীপ চক্রবর্তী বলছেন লাভ ফ্রম কলকাতা। অর্পিতা শেঠ মাই লেডি ক্রাশ। প্রণতি রয় বলছেন লাভ ইউ ম্যাম। ইন্দ্রনীল মন্ডল সবাইকে জানতে যারা চাইছেন কলকাতা যারা কবে আমাকে আসছো? শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে আমি স্পেশালি শুভেচ্ছা জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা এই সময়ে মনে করে পেজে এসছেন এবং আমাদের সাথে, আসলে সত্যিকার অর্থে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবার জন্য আমরা ভীষণ আকুল হয়ে থাকি, বিশেষত এরকম একটা সময় পার করে এসে, যখন আপনাদের কথা মনে হয় যে আপনারা আমাদেরকে ভুলে যাননি, আসলে আপনাদের জন্যই তো দিনের শেষে আমরা, তখন সত্যি ভালো লাগে। এবং এটা আমি মিন করে বলছি। আপনাদের যারা আছেন ফেসবুক লাইভে বা সানন্দা পেজে যারা আছেন, আমার যারা ভক্ত আছেন অথবা যারা আমার কাজ অনুসরণ করেন, তাদের সবার কাছে অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তাদের জন্য। বক্সি বাবু জানতে চাইছেন নেগেটিভ ক্যারেক্টারে কবে দেখবো আপনাকে? নেগেটিভ ক্যারেক্টার বলে তো আসলে আমার কাছে কিছু নেই। আমার কাছে হয় হয়তো সাদা কালো তো সবাই নয়, একটা ধূসর জায়গাও আছে না, গ্রে ক্যারেক্টারও, গ্রে জায়গা আছে। আমি রক্ত মাংসের মানুষ মানেই আসলে নেগেটিভ পজিটিভের মাঝামাঝি একটি জায়গা। আমারও যেমন অনেক খারাপ দিক আছে, সকলেরই আছে, সেটা আমরা কখন যখন হাইড করি না, হাইড করতে পারি না, তখন আমরা নেগেটিভ হয়ে যাই আমরা ভিলেইন হয়ে যাই। কিন্তু যখন আমরা হাইড করে ফেলতে পারি, তখন আমরা আসলে ভালো মানুষ হয়ে যাই, পজিটিভ ক্যারেক্টার বলি আমরা সেগুলোকে। তো সিনেমাটা তো আসলে সিনেম্যাটিক একটা বিষয়, মানে একটা ভিউ দেওয়ার জন্য আসলে নেগেটিভ পজিটিভ বলি। তো আমি নানান ধরনের চরিত্র করতেই পছন্দ করি, সেটা আমি করব। এবং আমি জানি আমি কলকাতায় এত অল্প সময়েও বেশ নানান শেডস এর আমি কাজ করতে পেরেছি। আমি চেষ্টা করব যে আরো ডিফারেন্ট কিছু আপনাদের জন্য করবার জন্য, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, যেমনই হোক। পারভিন জাহানারা জানতে চাইছেন আপনার রূপচর্চা নিয়ে কিছু বলতে বলছেন। আমার রূপচর্চা, রূপচর্চা তো এই লকডাউনে কিছুই হয় না। লকডাউন না হলে হয়তো মাঝে মধ্যে একটু পার্লার গিয়ে চুলটা ট্রিম করা অথবা একটু মাসাজ নেওয়া, ফেশিয়াল মাসাজ, সেগুলো হয়। তো লকডাউনে আসলে মন মানসিকতাও সবার অমন ছিল না, কি করে বাঁচবো বা আদৌ বেঁচে থাকবো কিনা, সামনের দিনগুলোতে কি থাকবে, সারাক্ষণ সেই উদ্বেগের ভেতরে ছিলাম। আর এমনিতে আমি আসলে খুব বেশি রূপচর্চা বিশ্বাস করাচ্ছে, আমি অনেক বেশি বিশ্বাস করি লাইফস্টাইলটা আসলে। যেমন ছোটবেলা থেকে আমার নানু মানে হচ্ছেন দিদিমা, আমরা ঢাকায় নানু বলি, নানিমা বলি আর কি, নানি। উনি আমাকে ছোটবেলা থেকে সবসময় ভীষণ রকমের ভেষজের ওপরে আমাকে উনি মানে কি বলবো, ডিপেন্ডেন্ট করে ফেলেছেন। যেমন আমি ভীষণ চুলে নারকেল তেল দিতে পছন্দ করি, মানে আমি নারকেল তেল দিয়ে আমি বোধহয় শুটিংও করে ফেলতে পারবো, মানে আমি খুবই কনফিডেন্ট, আমার কোনো অসুবিধা হয় না। এই তেল দিয়েছি, আমি কেমন লাগছে না লাগছে আমার ওসব নেই, আমার ভীষণ পছন্দ নারকেল তেল, আমি গায়ে হাত পায়েও মাখি, আমার খুব পছন্দ। আমার এবং আমি নানান রকম তেতো বা বিষয়, যেমন কোভিড এর জন্য আমি বলবো বিশেষ করে একটি জিনিস হয়েছে, সেটা হচ্ছিল যে আমরা কিন্তু নানান রকম ভেষজ উপাদানের প্রতি কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হয়েছি। তো আমিও সকালবেলা একটু নিম পাতা, মা বলেন যে একটু নিম পাতা কাঁচা হলুদ মধু দিয়ে খাও, একটু কালো জিরা দিয়ে, তো একটা চামচে করে সেটা খাই। আমার মানে রূপচর্চা বলুন বা নিজের প্রতি যত্ন এটুকুই। তারপরে একটু লেবু পানি তো সবাই এখন খাচ্ছে, লেবু গরম জল সবাই খাচ্ছে, তো সেটা করছি, প্রচুর আদা খাওয়া হচ্ছে। এগুলোই না আসলে আমাদেরকে অনেকভাবে সাহায্য করে, কারণ আমি না কিছু মাখা টাকার উপরে বিশ্বাস করি না, আমি বেশি বিশ্বাস করি পেটে গেলে সেটা অনেক বেশি আমাদের উপকার হয় আমার মনে হয়। তো আর আমি ভীষণ তেতো খেতে পছন্দ করি, ভীষণ তেতো খাই আমি। আমার কোনো খাবার দাবারে কোনো কিছু না নেই, আমি সবকিছু খাই, আমি সর্বভুক একেবারে। মানে এই তো, পুরোটাই ন্যাচারাল রেমেডি। আমি আমি ভীষণ বিশ্বাস করি ন্যাচারালে। একদমই। অনির্বাণ দত্ত জানতে চাইছেন আপনাকে আর অনির্বাণ ভট্টাচার্যকে সেম ফ্রেমে দেখতে অনবদ্য লাগে।
ভীষণ ম্যাচ করে, ভীষণ মিষ্টি লাগে। আবার আপনাদের একসাথে কবে দেখতে পাবো? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনির্বাণ তো আর্টিস্ট হিসেবেও কো আর্টিস্ট হিসেবে ভীষণ ভালো। নিশ্চয়ই যদি কোনো ডিরেক্টররা আবার ভাবেন, নিশ্চয়ই আবার আমরা একসাথে কাজ করবো। আমি অপেক্ষায় রইলাম। একদমই। অরুন্ধতী সাহাগুপ্ত লিখছেন, বাংলায় অনেক পরিশীলিত ছবি দেখেছি আপনার হাত ধরে, সেই অভিনয় ক্ষমতা সকলের থাকে না, অভিনন্দন আবার। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আমি চেষ্টা করেছি আসলে প্রচুর মানে গড্ডালিকা প্রভায় গা না ভাসিয়ে, মানে আমার কোয়ান্টিটি না বাড়িয়ে কিছু কোয়ালিটি কাজ করবার। এবং আমি বারবারই আবার আমার কলকাতার দর্শক এবং আমার যে কলকাতার যে ফ্রেটার্নিটি আছে তাদের কাছে, এবং কলকাতার আমার জার্নালিস্ট বন্ধুরা যারা আছেন, যারা শোকেসিং না করলে হয়তো আমি আপনাদের পর্যন্ত পৌঁছাতেই পারতাম না, তো তাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এজন্য যে তারা আমাকে সবসময় ভীষণ ভালোভাবে নিয়েছেন। যে আমার যতটুকু গুণ, যতটুকু আমার কর্মক্ষমতা, সেটুকুর আমি অনেক বেশি ওখানে গ্রহণযোগ্যতা আমি পেয়েছি সবসময় তাদের কাছ থেকে। আসলে এই কৃতজ্ঞতাটা আপনাদের। আপনারা যতটুকু ভালো না বাসবেন আমাকে আমাকে একসেপ্ট না করলে আমি আসলে এরকম নানান রকম এক্সপেরিমেন্টাল কাজ বা নানান রকম শেডসের কাজ আমি করতে পারতাম না, এবং সেটা আমি আপনাদের জন্যই করে যাব। আমি তো বলি যে কলকাতার পশ্চিমবঙ্গের দর্শক অসম্ভব ভালো দর্শক, অসম্ভব ভালো। আমি একজন ভিনদেশী মানুষ, আমার একটি পাসপোর্ট ক্যারি করি বা আমি একটি আলাদা দেশ থেকে গেছি, এটা আমাকে কখনোই তারা বুঝতে দেয়নি। আমি সত্যি অনেক কৃতজ্ঞ তাদের কাছে। একদমই। শিল্পীর বোধহয় কোনো ভৌগোলিক দূরত্ব বা এই বাউন্ডারি গুলো থাকে না, মানে আপনি বাংলাদেশে থেকে আমি কলকাতায় মনে এসে করি যে না, ভালোবাসাটা পেয়েছো তুমি, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এটা আমি এটা কখনোই মনে করি না। কারণ শিল্পীর কোনো ভৌগোলিক রেখা কোনো আমার খুব খারাপ লাগে যখন আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাই বা দেখা করতে যাব বা কাজ করব, তখন আমাকে একটা পাসপোর্ট ক্যারি করতে হয়। হুম। এটা আমার নিজেরই খারাপ লাগে। কারণ কলকাতায় পশ্চিমবঙ্গ আমার কাছে এখন মনে হয় যে ওটা আমারই জায়গা, আমি ভীষণ রকম বিলং করি, এবং সেখানকার মানুষ সবাই, দর্শকরা আমাকে এত ভালোবাসে। আমার কাছে আসলে সত্যি মনে হয় না। কারণ আমার ওখানে একটি ফ্ল্যাট মতো আছে, আমার থাকবার ব্যবস্থা সমস্ত হুম। কিছু, আমার সমস্ত সাপোর্ট সিস্টেমটা পশ্চিমবঙ্গে রয়েছে। তো আমার কখনোই মনে হয় না আসলে যে আমি আরেকটা দেশ থেকে কখনো এসেছি। এবং এটা আমাকে আমার প্রথম ছবি করবার পর থেকে আমি এই বিষয়টি বুঝে গেছি। আহ, এই এটা আমি আসলে আহ, আবারও সেই কৃতজ্ঞতার বিষয়টি চলে আসে দর্শকদের প্রতি। একদমই। আর এমনিতে কলকাতায় থাকলে তোমার রুটিনটা কিরকম হয়? কলকাতায় আসলে দুদেশ মানে মিলিয়ে কাজের কাজ জন্যই করা আসো বেসিক্যালি, হ্যাঁ। অনেক কষ্ট। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছিলাম, ভীষণ হেক্টিক। আমি ঢাকা, এবং এটা ফিল্মের শিডিউল, সেটার সাথে অনেক লোক, অনেক আয়োজন, অনেক কিছু ডিপেন্ড করে। আমি কলকাতায় নেমেই একেবারে কি বলবো, আমি কলকাতায় ফ্লাইটে করে নামি তখন থেকে সেই যে গাড়ি দাঁড়িয়ে থাকে, হয় প্রমোশনস নয় শুটিং, স্ট্রেট আমি কাজে চলে যাই। পায়ের নিচে সর্ষে দানা দিয়ে ঘুরি। আমার মারা ঢাকা থেকে ফোন করলে আমায় ফোনে পায় না, তাদের সাথে আমার 2-3 দিন কথা হয় না। আমি নাগাড়ে কাজ করতে থাকি, কারণ তখন আমার সমস্ত কাজগুলো জমে থাকে। আমি যে হুম। যাই কষ্ট করে সে সময়টার একেবারে মানে একটি কোয়ালিটি টাইম আমি তখন, মানে কোয়ালিটি টাইম আমি তখন কাটাবার চেষ্টা করি, যে আমি সমস্ত কাজগুলো ঠিক করে করি, সবকিছু কোনো কিছু বাকি পড়ে না থাকে, পেন্ডিং কিছু না থাকে, এবং আমি না থাকাতে যে যার যত অসুবিধে হয় সেগুলো যেন না থাকে। কারণ আমার উপর ডিপেন্ড করে তো পুরো ইউনিটটা ডিপেন্ড করে। তো সেরকম ভাবে আসলে ডিজাইনটা করা হয়। তো ভীষণ হেক্টিক যায় আসলে। আগে তাও বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিতে পারতাম কলকাতায়, এখন একেবারেই হয়ে ওঠে না। ওকে, আচ্ছা, ইন্দ্রনীল মন্ডল জানতে চাইছেন, কৌশিকদার সাথে আবার কবে জুটিতে দেখবো? এটা কৌশিকদা ভালো বলতে পারবেন, তবে কৌশিকদার ডিরেকশনে একটি কাজ আমার এখনো আহ, মানে রিলিজ করবার অপেক্ষায় আছে। সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী বলে একটি ছবি। আহ, এটা ডাবিংটা একটু বাকি রয়েছে। সেটা আমি কলকাতায় ফিরেই আমি করবো, লকডাউনটা শেষ হলে আমি দৌড়বো আসলে। তারপর ডাবিংটা করেই এই তো। ওকে, আমরা সবাই ওয়েট করছি কবে দেখতে পাবো আমি আবার। ভীষণ ভালো কাজ হয়েছে। হ্যাঁ। ওকে। সৌরদীপ সরকার জানতে চাইছেন, একটা খুব সহজ সোজা ক্যারেক্টারের থেকে একটু শেডেড বা লেয়ার্ড ক্যারেক্টার প্লে করতে গিয়ে কি অ্যাক্টর হিসেবে বেশি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়? নিশ্চয়ই, নিশ্চয়ই।
আমি কখনোই আমার খুব কাছাকাছি যে চরিত্রগুলো মিষ্টি মিষ্টি প্রেমের চরিত্র অথবা আহ, নায়িকারা যেমন হয় ওরকম চরিত্র আমি কখনো, যখন আমি টেলিভিশন করেছি তখন আমি আসলে ওই ধরনের কাজ করিনি। আমি প্রথম থেকেই একটু এক্সপেরিমেন্টাল, যেটা আমার থেকে অনেক দূরবর্তী একটি চরিত্র, সেই চরিত্রগুলোর সাথে আসলে আমি সেই চরিত্রগুলো হয়ে ওঠার চেষ্টা করেছি আসলে সবসময়। কারণ আর্টিস্ট তো আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছিল যে একজন অভিনেতার সবচেয়ে বড় জায়গা হচ্ছিল এই যে নানান জীবন যাপন করা যায়, নানান ক্যারেক্টার হয়ে ওঠা যায়। এটা আসলে কারো পক্ষে সম্ভব না। এই যে একটা জীবনে বহু জীবন যাপন করা, এটা একজন আর্টিস্টের পক্ষে বা একজন অভিনেতার পক্ষে সম্ভব। আহ, পায়েল বিশ্বাস জানতে চাইছেন, অনেক ভালোবাসা ম্যাম, কলকাতার কোন কোন খাবার আপনার পছন্দের? এই রে, উফ, এটা বললে তো আমি শেষ, মানে আমার এটা শরীরটা বিশাল লিস্ট। এটা বিশাল লিস্ট। প্রথমেই বলি আমি আম, মিষ্টি খাওয়া শিখেছি কলকাতায় গিয়ে। কলকাতার মতো ভালো মিষ্টি পৃথিবীতে কোথাও নেই। এটা আমি একেবারে আই ক্যান রাইট ইট ডাউন ফর ইউ। আর ওকে। মানে আমি আমার মিষ্টি খাওয়া দেখে বুম্বাদা বলতো, জয়া তুই এরম ভাবে খাস, মানে দুটো তিনটে চারটে রসগোল্লা আমি একবারে খেয়ে নিচ্ছি। আমি এই নলেন গুড়ের যা বেরোচ্ছে, মানে আমি কি এক্সপ্লোর করিনি। আমার আতার পায়েস থেকে শুরু করে সমস্ত কিছু আমার সব এক্সপ্লোর করা শেষ। এবং আমি ভীষণ ভালোবাসি কলকাতার যে টেস্ট, কলকাতার খাবার এবং স্ট্রিট ফুড, সেগুলো তো আছেই আর কি। সেটা বাংলাদেশেরটাও ভীষণ ভালো। আসলে সত্যি বলতে কি, যখন কলকাতায় থাকি তখন বাংলাদেশে এসে আমি খাবার মিস করি, বাংলাদেশের খাবারগুলো। আর যখন বাংলাদেশে থাকি তখন আমি কলকাতার খাবারগুলো ভীষণ রকম মিস করি। এই একটা মুশকিলে আমি পড়ে যাই, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আর বাংলাদেশে একবার যেটা হয় যে ঈদের সময় আমার খুব মনে পড়েছিল যে ঈদের সময় আমি খুব একদিন সত্যি সত্যি কান্না করে দিয়েছিলাম। ঈদের সময় আমার শুটিংয়ে থাকতে হয়েছিল কলকাতায়, কিন্তু আমি বাংলাদেশে মাদেরকে ফোন করেছি দেখে মারা বা পোলাও কোরমা বা মাংস বিরিয়ানি এসব খাচ্ছে। এবং আমি তখন করলাম কি, বিরিয়ানি অর্ডার করলাম। অর্ডার করে বাড়িতে এনে দেখি যে বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি। তো মিষ্টি বিরিয়ানি খেয়ে আমাদের একদম অভ্যস্ত নই আমরা, মানে ভীষণ কষ্ট হচ্ছিল সেই দিনটার কথা ভেবে। আমার এখনো আসলে খুবই কেমন যেন লাগে যে এই যে ঢাকায় থাকলে ঈদের সময়টা বিশেষ করে আমাদের ভীষণ রকমের খাবারের আয়োজন থাকে ঈদে। পয়লা বৈশাখ ভীষণ রকম বড় করে হয়, সেখানে নানান রকম বাঙালি খাবার সেগুলো চলে। মানে ওই আমি চেষ্টা করি যে পার্বণ গুলোতে এখানে থাকতে, এবং পুজোর সময়টা আমার যেন কলকাতায় থাকতে পারি, কোনো খাবার যেন আমি মিস না করি। এবারে তো দুর্গাপুজো একটু মানে হয়তো হবে, কিন্তু একটু প্রশ্নচিহ্ন, হয়তো সেই আগের আমেজটা থাকবে না, তো সেটা নিশ্চয়ই মিস করবে। মিস করবো, কিন্তু আমি চেষ্টা করছি পুজোর সময়টা ওখানে থাকার, কলকাতায় থাকবার চেষ্টা করছি আমি পুজোর সময়টা। আচ্ছা। ওকে। গীতাঞ্জলি রায় জানতে চাইছেন, আপনার অভিনীত কোনো চরিত্রের সাথে কি আসল জয়া আহসানের মিল আছে, থাকলে কোনটি? আম, হ্যাঁ, আছে, মানে সেটা আপনারা এখনো দেখেননি। আমি আচ্ছা। আমার লাস্ট যে একটি কাজ করলাম সেখানে আমি আহ, ওরকম জয়াসানের ভূমিকাতেই অভিনয় করেছি। তো সেটা খুব কাছাকাছি। আর প্রত্যেকটি চরিত্র আসলে আমরা যখন অভিনয় করি তখন আহ, অভিনেতাদের ভেতরে না ওই বিষয়গুলো থাকে, সেই দুঃখ কান্না সেই কষ্ট সেগুলোই তো আমরা বার করে আনি। আমরা তো বলি যে আমরা ভীষণ স্বার্থপর, দুঃখগুলোকেও আমরা আসলে জমিয়ে রাখি যে ঠিক সময় মতো ক্যামেরার সামনে আমরা কেঁদে দেবো টুক করে। তো কোনো না কোথাও কোনো না কোনো চরিত্রের সাথে তো অবশ্যই মিল আছে। এরকম অনেক চরিত্র আছে, অনেক চরিত্র আছে যেগুলো করতে গিয়ে আমার নিজের লাইফের কোনো একটা এক্সপিরিয়েন্সের সাথে মিলে গেছে। সেরকম অনেক চরিত্র আছে আমি অভিনয় করেছি। ওকে। অরিত্র ঘোষ জানতে চাইছেন, মিসির আলি সিরিজে আরো কিছু মুভিজ কি পাইপলাইনে আছে? মিস্ট্রি আলি সিরিজের কাজ করবার অবশ্যই ইচ্ছে আছে, কিন্তু আম, পরিস্থিতি স্বাভাবিক হোক। এবং মিস্ট্রি আলি নিয়ে কাজ করা তো আসলে খুবই ডিফিকাল্ট, খুব সাবধানে করতে হয়, কারণ এত মানুষ পড়েছে এবং এত লোকে জানে মিস্ট্রি আলিকে এত ভালোবাসে। তাই ভাবছি যে আর কিছুদিন পরে, ইচ্ছে আছে কিন্তু সেটা আরো আচ্ছা। কিছুদিন পরে হবে। ওকে, ওকে। শিল্পী রবি জানতে চাইছেন যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখেন? চরিত্র নির্বাচনের ক্ষেত্রে প্রথমত যেটা মাথায় রেখি যে প্রথমে গল্পটা পড়ি এবং দেখুন যে গল্পটা ভালো লাগতে হবে। তারপর দ্বিতীয়ত চরিত্র,
তৃতীয়ত হচ্ছে আমার ডিরেক্টর, বা প্রথমত ডিরেক্টর যারা নাম করা খুব ইম্পর্টেন্ট ডিরেক্টর, তাদের সাথে কাজ, তারা কোনো চরিত্র নিয়ে আমায় অফার করলে সেটা তো আমি সেটা অবশ্যই আমি প্রথম কনসিডারেশন করি। কিন্তু অনেক সময় নতুন ডিরেক্টররাও আসে, তাদেরও ভাবনাগুলো অনেক পরিষ্কার থাকে। আমি নতুনদের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর নতুনদের ক্ষেত্রে আমি জিনিসটা দেখি যে তারা যেটা চায়, তারা স্বচ্ছ কিনা তাদের জানাটা সম্পর্কে, যে তারা ঠিক করে বলতে পারছে কিনা, তারা আমাকে ক্ল্যারিটি দিতে পারছে কিনা যে ও এমন দেখতে চায়। আমি যদি দেখি যে সে আত্মবিশ্বাসী, তাহলে আমি তার কাজটা করে নিই। একটা জিনিস একটু জানতে চাইবো যে এই ধরো তারকা বা সেলিব্রিটি বা পাবলিক ফিগার হয়ে তো অনেক এরকম জিনিস মিস করতে হয় যেগুলো হয়তো অভিনয় আসার আগে করতে বা এনজয় করতে, সেরকম কোন কোন জিনিস তুমি ভীষণ মিস করো এখন? আমি আমি রাস্তায় হাঁটাটা ভীষণ মিস করি। কলকাতায় যেন আমার খুব মজা ছিল, খুব মজা ছিল যে আমি কলকাতায় ট্রামে উঠে যেতে পারতাম, কলকাতায় ইয়েলো ক্যাবে আরাম করে ঘুরতে পারতাম। এখন একটু অসুবিধা হয়, কিন্তু আমি তারপরে কলকাতায় সেটা করি। আহ, আমি কলকাতায় কিন্তু সেটা এখন করি। আমি একেবারে আমি রিক্সা করে ঘুরি, আমি হলুদ ক্যাবে ঘুরি, কারণ আমার ভীষণ ভালো লাগে রাস্তায় ঘুরতে। এবং মানুষের যত কাছাকাছি থাকা যায়, আসলে মানুষ, একজন অভিনেতা যখন মানুষ থেকে দূরে সরে যায়, মানুষ দেখতে পারে না, তার চেয়ে কষ্টের আর কিছু নেই আসলে। তো আর যত তোমার পরিচিতি বাড়বে, তত তো আসলে মানুষ একা হয়ে যায়, তার অনেক কিছুতে অনেক বাধা চলে আসে, এমবার্গো চলে আসে। তো কলকাতাতে এখনো সম্ভব, বাংলাদেশে সেটা একেবারেই সম্ভব না, ওই গাড়ির কারুকাজ তুলে দিতে হয়। কিন্তু আমি চেষ্টা করি আসলে যতটুকু মানুষের কাছাকাছি থাকা যায়, জনগণের কাছাকাছি যতটুকু থাকা যায়। কারণ আমার রসদ তো আসলে আমি তাদের কাছ থেকেই নিই। আমি যখন গাড়ির কালো কাজটা তুলে দিব, তখন তো আসলে আমি আমি ছিটকে যাব না সমাজ থেকে, মানুষ থেকে দূরে চলে যাব। একদমই। আচ্ছা, আমাদের অসংখ্য কমেন্টস আসছে আর আমি কয়েকটা জাস্ট প্রশ্ন নিচ্ছি। সম্পদ হালদার জানতে চাইছেন এমন কোনো চরিত্র যেটা করতে চান কিন্তু এখনো করা হয়ে ওঠেনি। আর কোনো ওয়েব সিরিজে কি দেখতে পাবো আপনাকে? ওয়েব সিরিজে দেখতে পাবেন হয়তো, আমার নিজের প্রোডাকশন হাউস সিটে সিনেমা, সেখান থেকে ওয়েব সিরিজ করবার প্ল্যান চলছে, কিন্তু এই সময়টা না গেলে আসলে তো খুব কথা দিতে পারছি না আপনাদেরকে। আর আরেকটা যেন কি প্রশ্ন ছিল? এমন কোনো চরিত্র যেটা করতে চান কিন্তু এখনো করে উঠতে পারেননি? পুরুষ চরিত্র, পুরুষ চরিত্র করতে চাই। ওকে। শ্রেয়া মুখার্জি জানতে চাইছেন অভিনয়ে আসার পর কখনো ফুচকা খাওয়া হয়েছে? হ্যাঁ, কি বলেন আপনি! আমি প্রত্যেকটা ট্রিপে যদি আমি ওই মধুসূদন মঞ্চের সামনে ফুচকা না খাই, কি বলছেন ভাই! আরে ফুচকা ছাড়া তো হয় না। আমি আমি লোহা হজম করে ফেলতে পারি, আমি সবকিছু খাই। আপনি কলকাতার কোন খাবারটা বলেন না আমায় যে আমি খাইনি, এরকম হতে পারে না। আচ্ছা, আমাদের এখানে অনেক দর্শকই জানতে চাইছেন যে বিয়ে নিয়ে আপনি কি ভাবছেন? কি নিয়ে? ও, ও বিয়ে নিয়ে আপনি বিয়ে কি নিয়ে ভাবছেন? বিয়ে নিয়ে কি চিন্তা? কিছুই ভাবছি না। খুব ভালো আছি, কেন আমাকে একটা ঝামেলা দেবো একদমই। ভাবছি? একদম না, খুব ভালো আছি। এখন আপাতত কোনো ভাবনা নেই। ওকে। আমার মনে হয় সবাই উত্তর পেয়ে গেছেন যারা জানতে চাইছিলেন। ফারহান উচ্ছ্বাস জানতে চাইছেন নিজের সবচেয়ে প্রিয় বা চ্যালেঞ্জিং কাজ কোনটা? আমার খুব প্রিয় কাজ ভালোবাসার শহর, আমার খুব প্রিয় কাজ গেরিলা, আমার খুব প্রিয় কাজ ডুব সাঁতার, আমার খুব প্রিয় কাজ বিসর্জন, আম, আমার খুব প্রিয় কাজ বিনি সুতোয় রবিবার, এগুলো আমার খুব প্রিয় কাজ। ওকে। সৌরদীপ সরকার জানতে চাইছেন আপনি কি ফর্মাল ট্রেনিং নিয়েছেন অভিনয়? আপনার অভিনয়ের মধ্যে সেই শিক্ষার ছাপ পাওয়া যায়। একটু কোনো যদি বলো ট্রেনিং, আমাদের যে আমি অভিনয় একেবারে আশাটা কিভাবে হয়েছিল? আমি একেবারে গাইতে গাইতে গায়েন বলে না, যে আমি আমার ফ্যামিলিতেও কোশমিন কালে মানে কেউ অভিনয় করেনি। উম, আমি আমি আসলে প্রথমে টেলিভিশনে কাজ শুরু করি, প্রথমে আসা মডেলিং দিয়ে। তো তারপর টেলিভিশনে কাজ শুরু করি, টেলিভিশনে কাজ করতে করতে কিছুদিন করবার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের একটা ট্র্যাক হওয়া উচিত, এবং লোকজন একসেপ্ট করা শুরু করে। যখন আসলে আমি আমি খুব সচেতন ভাবে ওই নায়িকা মার্কা যে চরিত্রগুলো হয় না, ওগুলো খুব বাদ দিচ্ছিলাম, এবং আমাকে সবাই বলতো যে
তোমাকে কোনো গ্রামের চরিত্র মানায় না, তোমার চেহারার আভিজাত্যটা যায় না, তোমার খুব আরবান লুক, এসব যখন বলতে আমি খুব কষ্ট পেতাম। তখন তারপর আমি ঠিক করলাম যে না, আমি গ্রামের চরিত্রেই আসলে ঠিক করে করতে হবে আমায়। তো সেই থেকে আমি আমার দূরের চরিত্রগুলো করা শুরু করলাম, এবং সেটাতে আমি সেটা করে আমি খুব আনন্দও পেতাম। সেই থেকে আমার শুরু করা কাজ, তারপরে একটা একটা করে নানান রকম চ্যালেঞ্জিং সব চরিত্রগুলো আমি টেলিভিশনে খুব ভালো চ্যালেঞ্জিং কাজ করেছি। আমার কলকাতার দর্শকরা হয়তো দেখতে পান না, আমার বাংলাদেশের বন্ধুরা সকলেই জানেন যে আমি খুব ভালো ভালো কিছু কাজ, টেলিফিল্মস যেগুলোকে আমরা বলি, সেগুলো করবার আমার সুযোগ হয়েছে, সেগুলো আমি করেছি খুব ইম্পর্টেন্ট ডিরেক্টরদের সাথে। তো তারপরে যেটা হয়েছে যে তারপর তো ফিল্মে সুইচ করলাম। ফিল্মেও আসলে আমার প্রথম কাজ রূপসাতার, সেটাও আসলে খুবই মানে কি বলবো, সেটাও একজন খুব একলা একজন মানুষের সংগ্রামের কথা বলে। সেই চরিত্রটাও আমার থেকে দূরের চরিত্র। তো এই যে দূরের চরিত্র বা অন্য চরিত্র, অন্যরকম একটা চরিত্র করতে গিয়ে যে মজাটা পাওয়া, আনন্দটা পাওয়া, সেটা আমার একসময় অভ্যেস হয়ে দাঁড়ালো। এবং তারপরে আমি সেই, আর এমনিতে আমার কোনো ফর্মাল কোনো ট্রেনিং আমার নেই অভিনয়, আসলে একেবারেই নেই। আমি মানুষের সাথে প্রচুর মিশি, আমি প্রচুর মানুষ দেখি, মানুষ ভালোবাসি, যতটা পারি প্রকৃতিতে থাকি, প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করি যতটা পারি, এবং আমি প্রান্তিক মানুষদের সাথে খুব ওঠা বসা করার চেষ্টা করি। আমি চাই আসলে সেই কাজগুলো করতে, প্রান্তিক মানুষের চরিত্রগুলো আমার বেশি টানে। এবং আসলে যতটুকু নিজের নিজের ভাবনা চিন্তা, সেগুলোই ইমপ্লিমেন্ট করি, এবং ভাগ্য গুণে কিছু ভালো ডিরেক্টরদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়ে গেছে। তারাই আসলে অভিনয়টা বার করে আনেন আমার কাছ থেকে। মানে পুরোটাই কাজ করতে করতে শেখা এবং নিজের অভিজ্ঞতা দিয়ে শেখা। একেবারে। আমি আচ্ছা, কোনো অভিষেক, কোর্স কিচ্ছু করিনি কোনোদিন। ওকে, অভিষেক বর্মন জানতে চাইছেন কলকাতার বিরিয়ানি কেমন লাগে। কলকাতার দুই একটা বিরিয়ানি ভীষণ ভালো, তবে ভাই বাংলাদেশের বিরিয়ানির কাছে কিছু নয়। একদমই। এটা একটু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আমাদের বাংলাদেশের দর্শকরা আছেন তারাও বলবেন। কলকাতা ঠিক আমার না ওই যে চালটা ব্যবহার করে, ওই চালটা ঠিক পোষায় না। আমাদের এখানে চিনি গুঁড়ো চাল বলে একটা চাল আছে, সেই চালে, এবং আমাদের বিরিয়ানিতে, আমাদের খাবারে, আমাদের সব শাহী খাবারে কখনো এসেন্স বা ইত্যার ব্যবহার করা হয় না, আলগা কোনো এসেন্স। হ্যাঁ, সেটা আমাদের খাবারটাকে একটা অন্যরকম একটা টেস্ট দেয়। এবং আমার খুব ইচ্ছে হয় যে আমার কলকাতার বন্ধুদেরকে সবাইকে একবার বাংলাদেশের যে আসল কাচ্চি বিরিয়ানি আছে, আমাদের মোরগ পোলাও আছে, সেগুলো আসলে টেস্ট করাবার আমার ভীষণ ইচ্ছে। তেহারি নামে একটি জিনিস ভীষণভাবে আছে। চাই আমরা। একদম। প্লিজ আসুন। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, অসংখ্য কমেন্টস এখনো আসছে, কয়েকটা দ্রুত নিয়ে নেব। সুমনা মণ্ডল জানতে চাইছেন অবসর সময় বই পড়তে ভালোবাসেন নাকি রান্না করতে। বই পড়তে। বই বইয়ের পড়তে প্রতি তোমার একটা বিশেষ ভালোবাসা আছে, মানে সেটা তুমি আগেও বলেছো। সেটা আছে, সেটা আছে। আমার এই আমি যেখানে বসে আছি, এখানে পেছনে সামনে প্রচুর বই আছে। মানে আমার বই, এবং আমার গাছে কেউ হাত দিলে আমি তাদেরকে তাদের সাথে খুব রূঢ় আচরণ করি। লকডাউনে তার মানে বই পড়ার খানিকটা সময় পাওয়া গেছে, না, যে বই অদ্ভুত এতদিন সমস্যা। ধরে যা পেন্ডিং লকডাউনে ছিল। আমি কোনো বই পড়তে পারিনি, জানো? লকডাউনে আমি কোনো মনোসংযোগই করতে পারলাম না, কেন আমি ঠিক সেটাই। বুঝতে হুম। পারলাম না। একদম। কিন্তু প্রচুর ছবি দেখেছি, এক একজন এক একটা হুকড আপ করেছে, তো তো আমি প্রচুর ছবি দেখতে পেরেছি, কিন্তু আমি লকডাউনে আমি বই পড়তে পারিনি ঠিক মতো। মনোসংযোগের ব্যাপার, ভিতরে একটা স্ট্রেস ছিল সবসময়। আমার মনে হয় সেসব কাজ করেছে ব্যাক অফ দ্য মাইন্ডে। ওকে, আচ্ছা, একটা মজার প্রশ্ন এসছে, শিল্পী রবি জানতে চাইছেন এক পাশে ইলিশ রয়েছে আরেকদিকে আলু সহ ফুচকার প্লেট, কোনটা আগে খাবেন। উফ, আমি তখন কি বলবো, আমি দুটো ধরেই টান দেবো। আমি আগে ফুচকোটা খেয়ে, আমি ইলিশটা তো আমার হাতেই আছে, আমি তখন ইলিশটা খাবো। পদ্মা পাড়ের মেয়ে তো আমি। সৌরদীপ সরকার জানতে চাইছেন অভিনেতা না হলে কি হতেন। অভিনেতা না হলে উম কি যে হতাম ঠিক জানি না। আহ অভিনেতা না হলে ছোটবেলায় তো খুব ইচ্ছে ছিল আমার কাঠমিস্ত্রি হবার। অদ্ভুত অদ্ভুত সমস্ত ইচ্ছে হতো, দোকানদার হবার, ওরকম কিছু একটা হতাম আর কি।
আচ্ছা, মানে এটা এটা ভীষণই আনইউজুয়াল ব্যাপার। আমরা অভিনেত্রী জয়া হাসানকে তাহলে পেতাম না, এটা ভাবতেই পারছি না, মানে দর্শক হিসেবে ভাবতে পারছি না অন্তত। ওকে। কমার্শিয়াল মুভি নাকি আর্ট ফিল্ম, কোনটাকে প্রায়োরিটি দেবেন? সুমন মন্ডল জানতে চাইছেন। ভালো ছবিকে, মানে কমার্শিয়াল একদম। বা এখন এখন এই ডিফারেন্সটা অতটা নেইও, মানে এখন এই ফাইন লাইন গুলো অনেকটাই ব্লার না, হয়ে গেছে। আমি যে ছবিগুলো করি এখন তো আমার মনে হয় কলকাতাতে ওগুলোই কমার্শিয়াল ছবি, যেগুলো কৌশিক দা হুম, বানান, যেগুলো সৃজিত হুম। মুখার্জি বানান, সেগুলোই তো আসলে দেখা যাবে। কমার্স বিষয়টা আসলে খুবই মানে শিল্প শিল্প বা এবং ইন্ডাস্ট্রি দুটোরই প্রয়োজন আছে, একদমই, প্রয়োজন একদম, আছে। ভীষণভাবে। আর ভারতের সমকালীন অভিনেতাদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এটা খুবই ডিফিকাল্ট আনসার দেওয়া। কলকাতার, পশ্চিমবঙ্গে হ্যাঁ। আমার ঋত্বিক দা ভালো লাগে, আমার অভিনেতা আসলে সবাই খুব ভালো, মানে বুম্বাদার কথা আর কি বলবো নিজের ওপরে, সেটি আহ, আসলে সেটি বলবার মতোই, সেটি আসলে একটা উদাহরণ আমাদের সবার কাছে, সমস্ত আর্টিস্টদের কাছে। এছাড়া আমার সবার কাজই, সবাই আসলে খুব মন দিয়ে, আমার যেমন আবির যে কাজটা করে সেটা কখনোই আবার ঋত্বিক দাকে মানাবে না। আবার আহ, যেটা অনির্বাণ করছে সেটা হয়তো অনির্বাণকেই প্রয়োজন। সবাই আসলে কেউ কারো মতো না, সবাই একটা, সবার একদমই, এক একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে অভিনেতাদের। একদমই, একদমই। বাংলা ওয়েব সিরিজে অনেকেই আপনাকে দেখতে চাইছেন। তাই কবে দেখতে পাবেন সেটা প্রশ্ন হ্যাঁ, করছেন দেখতে তো অনেকেই। পাবেন অবশ্যই, কিন্তু বাংলা ওয়েব সিরিজ আমি করব। কিন্তু আপনাদের সবাইকে কথা দিতে হবে যে সিনেমা হল খুললে সকলে দল বেঁধে আবার একসাথে সিনেমা দেখতে যাবেন, প্লিজ। সিনেমা হলটাকে আমাদের একদম, আমরা বাঁচাতে ভীষণ হবে, মিস করি সেটা, ভীষণ নিঃসন্দেহে। ভীষণ miss করি। আর একদমই। নিজেকে বড় পর্দায় দেখবার মতন আনন্দ আসলে আর কিছু নেই। ওকে। তাই আমি বলবো যে না আমরা তো এখন। আমাদের মতো করে কাজ করেই যাব, আমরা যারা এই ফ্রেটার্নিটিতে আছি, কিন্তু দর্শক আপনাদেরও করতে হবে, আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ছবি তৈরি করি, দিনের শেষে আপনারা না দেখলে সেই ছবিটি কখনোই সফল হয় না। আমি জানি একটা ভীষণ অন্যরকম সময়, নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা অনেক কিছু অল্টারনেটিভ, অনেক কিছু ভালো হয়ে যাবে, আপনারা সিনেমা হলে গিয়ে প্লিজ ছবিগুলো দেখবেন আবার। একদমই। রত্না সরকার জানতে চাইছেন বলিউডের কোন ছবির কোন চরিত্রে আপনার অভিনয় করার ইচ্ছে রয়েছে? বলিউডের কি কোনো প্ল্যান রয়েছে আদৌ? বলিউডের প্ল্যান না, দেখুন আমি একজন অভিনেতা, আমার কাছে বলিউড চায় না, যেখান থেকে আসবে আমার চেহারায় মিলবে, অথবা আমি ভাষাটা জানবো বা আমার নুয়ান্সেস গুলো আমি বুঝতে পারবো, কারণ যে কোনো দেশের অভিনয়ে আমার আপত্তি নেই, যে কোনো জায়গার অভিনয় আমি করতে পারি। তো ডেফিনেটলি একজন আর্টিস্ট চায় সবসময় যে আরো বড় জায়গায় এক্সপ্লোর করুক, সে জায়গা থেকে তো অবশ্যই ইচ্ছে আছে, কিন্তু অনেক অফারও আসছে, কিন্তু সেগুলো ঠিক মানে পাতে না দেবার মতন জিনিস না হলে তো আসলে করে লাভ নেই, মানে সি গ্রেডেড কাজ করে তো আসলে লাভ নেই, আসলে খুব ইম্পর্টেন্ট কাজই করতে হবে। আর বাংলায় যা কাজ করছি সেটা নিয়ে আসলে আমার যথেষ্ট আনন্দ রয়েছে, আমি সেই জায়গাটাও নষ্ট করতে চাই না। একদমই। আমাদের অসংখ্য কমেন্টস আসছেই, কিন্তু সময়ের তো একটু লিমিটেশন আছে, তাই অসংখ্য ধন্যবাদ জয়াদি তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। আমরা সবাই অপেক্ষা করে থাকবো নেক্সট কবে আবার তোমাকে দেখতে পাবো, তা সে ওয়েব সিরিজেই হোক বা সিনেমা হলের পর্দায়, এবং তুমি যখন কলকাতায় আসবে। নিশ্চয়ই, নিশ্চয়ই সানন্দার সমস্ত দর্শক, মানে পাঠক, যারা দর্শক এখন আছেন, যারা দেখছেন এবং যারা দেখছেন লাইভ, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। সময় বার করে আপনারা দেখছেন এবং আহ, আমার ভালো লাগে যখন দেখি যে দর্শকরা আছেন, কানেক্টেড আছেন আমাদের সঙ্গে, মনে হয় যে আমাদেরকে ভুলে যায়নি, আমাদেরকে ফেলে দেয়নি তারা। সেজন্য আসলে অনেক অনেক ভালোবাসা। আমার এপার বাংলার, মানে আমি যেখানে আছি বাংলাদেশ, বাংলাদেশের যেসব দর্শকরা আছেন এখানে, প্রচুর দর্শক, যারা আসলে পাঠক, যারা আসলে সানন্দা সবসময় দেখেন আমারই মতো করে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং আমার পশ্চিম বাংলার সমস্ত দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা। পৃথিবী সুস্থ হোক, আবার নিশ্চয়ই বড় পর্দায় দেখা হবে আপনাদের সঙ্গে। একদমই, থ্যাংক ইউ সো মাচ জয়াদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমাদের দর্শকদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সানন্দার ফেসবুক লাইভ দেখতে অবশ্যই চোখ রাখুন সানন্দার ফেসবুক
পেজে এবং ইনস্টাগ্রাম পেজে ফলো করুন আমাদের ওয়েবসাইট এবং অবশ্যই আমাদের প্রিন্টেড ইস্যু। আরো একবার জয়াদিকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, বাই। ভালো থেকো। বাই। সবাই তুমিও।